কলকাতার রেপ ভিকটিমের প্রাইভেট পার্টে পাওয়া গেছে প্রায় 150 ml তাজা স্পার্ম। আর এটা থেকে প্রমাণ হয় যে এই ডক্টর মার্ডার কেসে একজন ইনভলভ ছিল না, বেশ কয়েকজন ইনভলভ ছিল। আর এই সম্পূর্ণ হত্যালীলা চালিয়েছিল পুরোপুরি প্ল্যানিং মাফিক। ফলে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে স্টুডেন্ট সমাজ শুরু করে দিয়েছে প্রতিবাদ মিছিল, প্রটেস্ট, আন্দোলন। আমরা এক মাস আগে বাংলা তথা গোটা বিশ্ববাসী দেখলো বাংলাদেশের প্রধানমন্ত্রী গণ আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। প্রথমে ছাত্র আন্দোলনের উত্তেজনা নরম মনে হলেও হাসিনার কয়েকটি স্টেটমেন্টের কারণে পরে এই ছাত্র আন্দোলন বিশাল আকার ধারণ করে। ছাত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক নাগরিক, জনগণ, যুবক, বয়স্ক সবাই আন্দোলনে সামিল হয়। যদিও এই প্রোটেস্ট ছাত্র থেকে মুভ করে কিছু সংখ্যক চোর, ডাকাত, বদমাইশ, লুটেরার হাতে চলে গিয়েছিল। আর বাংলাদেশের এই জনস্রোত সামলাতে না পেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে রিজাইন করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর এই সম্পূর্ণ ঘটনার প্রভাব ধীরে ধীরে মনে হয় ওপার বাংলা থেকে এপার বাংলাতে পড়তে শুরু করে দিয়েছে। ইয়েস, আমি কথা বলছি পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে এমন একটি পাশবিক ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে ভাবাতে পারে। ঘটনা হলো কয়েকদিন আগে কলকাতার এক নামকরা সরকারি হসপিটালে একজন মহিলা ডক্টরকে মার্ডার করে তারপর রেপ করা হয়। সম্ভবত কোনো রেপের কেসে দেখা যায় যে আগে রেপ করে তারপর মার্ডার করা হয়, কিন্তু কলকাতার এই রেপ কেসে রিপোর্টে বলা হচ্ছে যে আগে মার্ডার করে তারপর একজনকে রেপ করতে বলা হয়। আর এই ঘটনার পরেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আন্দোলন শুরু হয়। দাবি একটাই, মমতার পদত্যাগ চাই। কখন, কি কারণে, কিভাবে এই 31 বছরের একজন মহিলা ডক্টরকে এভাবে হত্যা করা হলো এবং এই ঘটনার ফলে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই অবস্থা হতে চলেছে, এই সম্পূর্ণ পাশবিক ঘটনার বিবরণ আলোচনা করব এই ইনফরমেটিভ একটি ভিডিওর মাধ্যমে। শুরুতে বলি, সম্পূর্ণ ঘটনার আলোচনায় রেপ ভিকটিমের আইডেন্টিটি ও তার চেহারা আমি ভিডিওতে তুলে ধরবো না, কারণ এটা সেকশন 228 আইপিসিতে ইলিগাল। এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে। তো ঘটনাটি ঘটেছে 9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতার আরজি কর হসপিটালের একটি সেমিনার রুম থেকে মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল রক্তের দাগ, চোখে রক্তের দাগ, মুখে রক্তের দাগ, গলার হাড় ভাঙা ছিল, শরীরে কোনো কাপড় ছিল না। তার প্রাইভেট পার্টে পাওয়া যায় ক্ষত ও রক্তের দাগ। তার 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেরা হয়েছিল। আর এই মেয়েটি কে ছিল জানেন? এই আরজি কর মেডিকেল অ্যান্ড কলেজের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডক্টর। যে ডক্টরকে আমরা ভগবান হিসেবে মনে করি, আজ তারই হত্যা হয়েছে একজন মানুষ রূপে পিশাচের জন্য, যে নারীকে তার ভক্ষক হিসেবে মনে করে থাকে। আর এই সব প্রুফ দেখে যে কেউ বলতে পারে যে এটা আত্মহত্যা নয়, এটা একটা প্ল্যানিং মার্ডার। কারণ যে অবস্থায় মহিলা ডক্টরটির মৃতদেহ ছিল, এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার ওপর কতটা অমানবিক অত্যাচার করা হয়েছিল। কিন্তু যখন হসপিটাল কর্তৃপক্ষ মেয়েটির পরিবারকে জানায়, তখন বলা হয় যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। আর এখান থেকেই শুরু হয় প্রটেস্ট, ক্যান্ডেল মার্চ আন্দোলন। কারণ এই সম্পূর্ণ ঘটনার প্রমাণ লোপাটের সাজিশ করতে থাকে কিছু পলিটিক্যাল পাওয়ারে থাকা ব্যক্তি। কিন্তু কি কারণে বা কেন এই মহিলা ডক্টরকে রেপ করে হত্যা করা হলো এবং কে সেই অপরাধী? 9 আগস্ট এর গভীর রাত, যখন সারা কলকাতাবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমাদেরই এক দিদি, এক বোন নিজের সম্মান বাঁচাতে বা নিজে বাঁচতে লড়াই করেছিল, কিন্তু সে পারেনি। সে প্রত্যেকদিন লড়াই করত রোগীর জীবন বাঁচাতে, কিন্তু সে আজ নিজে লড়াই করেও সে নিজেকে বাঁচাতে পারেনি। সেদিন ছিল বৃহস্পতিবার রাত 12টায়। তার 36 ঘন্টা ডিউটির পর রেস্ট করার জন্য চেস্ট ডিপার্টমেন্টের একটি সেমিনার রুমে যায়। এখানে তার বন্ধুরাও ছিল। তারা একসাথে অনলাইনে খাবার অর্ডার করেও খেয়েছিল। এরপর তারা বেশ কিছুক্ষণ আড্ডাও মারে এবং সেদিন রাতে অলিম্পিক্সে নীরজ চোপড়ার খেলাও চলছিল। তারপর রাত 3টের দিকে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকাল 7:30টার দিকে এই মহিলা ডক্টরের মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তের রিপোর্টে এটা অনুমান করা হচ্ছে যে ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে এই সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছে অপরাধী। কিন্তু প্রথমে পুলিশ কেসটাকে ততটা সিরিয়াস মনে করেনি। তারপর যখন রাস্তায় বিভিন্ন ডক্টরেরা প্রটেস্ট আন্দোলন
করতে শুরু করে তখন পুলিশ সহ গোটা দেশ নড়ে বসে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা সরকার। এরপর সারা রাজ্য জুড়ে সব হসপিটালে শুরু হয় আন্দোলন। তারপর পুলিশ তড়িঘড়ি করে ইনভেস্টিগেশন শুরু করে। এরপর পোস্টমর্টমের রিপোর্টে কয়েকটি শকিং ইনফরমেশন উঠে আসে, আর এই সম্পূর্ণ পোস্টমর্টমটি রেকর্ড করা হয়েছিল। ডক্টরের গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছিল। তার প্রাইভেট পার্টে পাওয়া গেছে অনেকগুলি সিমেন্ট, চোখে ঠোঁটে মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও রক্তের দাগ, তার পায়ের গোড়ালি ভাঙা ছিল। আর এই সব ইনফরমেশনগুলিকে ইন্ডিকেট করে বলা যায় যে মৃত্যুর আগে ও পরে ধর্ষণ করে তারপর তাকে মার্ডার করা হয়। কিন্তু এই পর্যন্ত এই সিচুয়েশনে এসেও জানা যায়নি যে এই কাজটি কে এবং কারা করতে পারে। আর এই সবের মধ্যেই শুরু হয় রেপ ভিকটিমকে ব্লেম করা, মানে রেপ হয়েছে তার নিজের কারণে। আরজি কর হসপিটালের প্রিন্সিপাল বলে যে তার একা সেমিনারে যাওয়া এবং থাকা এত রাতে ঠিক হয়নি, মানে প্রিন্সিপাল বলতে চাইছে যে মেয়েটি একা সেমিনার রুমে ছিল, তাই তাকে রেপ করা হয়েছে। মানে মেয়েটির দোষ এখানে, যে রেপ করে মার্ডার করেছে তার দোষ না, মানে সেমিনার রুম হলো রেপ করার জায়গা। আর কোনো সরকারি হসপিটালের মধ্যেও যদি কেউ সেফ না থাকে তাহলে কোথায় সেফ থাকবে? আর এরপরেই শুরু হয় পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে জোরদার আন্দোলন। তারপর শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ। প্রশ্ন ওঠে যে মেয়েটি কেন সেদিন সেমিনার রুমে গিয়েছিল। আর তদন্তে এটা জানা যায় যে শুধুমাত্র সেদিন নয়, নাইট ডিউটিরত থাকায় প্রায় সব জুনিয়র ডাক্তাররা এই সেমিনার রুমে যায়, কারণ এত বড় একটি হসপিটালে ডাক্তারের বিশ্রামের জন্য ভালো কোনো জায়গা বা রুম ছিল না। আর সেমিনার রুমে এসি ছিল, তাই প্রায় সব ডাক্তারই যায়। তারপর এবার শুরু হয় অপরাধীকে খোঁজার পালা। সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, সিসিটিভি ক্যামেরা ছিল বাইরে। আর এই বাইরের সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় যে 3টে থেকে 5টা পর্যন্ত 4 জনকে ঢুকতে এবং বেরোতে, এই 4 জনকে জেরা করা হয়। তারপর জানা যায় যে এই 4 জনের মধ্যে 3 জন ছিল রোগীর পরিবারের লোক, তাই তাদের উপর কোনো সন্দেহ ছিল না। সব থেকে বেশি সন্দেহ জাগে একজনের উপরে, এই ছেলেটির উপর, আর এর নাম হলো সঞ্জয় রায়। কারণ দেখা গেছে যে হসপিটালে এন্ট্রি করার সময় এই সঞ্জয় রায়ের গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, আর এই হেডফোন পাওয়া গেছিল রেপ ভিকটিমের মৃতদেহের কাছে। আর এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে এই সম্পূর্ণ কাজ সঞ্জয় রায় করেছে। কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন ওঠে যে সঞ্জয় রায়ের হসপিটালে এন্ট্রি করেছিল ভোর 4টের দিকে আর বেরিয়েছিল 4:45 দিকে। এই 45 মিনিটে কাউকে রেপ করা এবং তাকে রেপ করে তারপর মার্ডার করা সম্ভব নয়। আর এই সঞ্জয় রায়কে দেখেও মনে হচ্ছে না যে তার একার পক্ষে এই সম্পূর্ণ কাজটা করা সম্ভব। আর এখান থেকেই ঘটনার আসল ও সত্য রহস্য দানা বাঁধতে থাকে। অনেক ভয়েস মেসেজ ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একটি ভয়েস মেসেজ অনুযায়ী জানা যায় যে আরজি কর হসপিটালের প্রিন্সিপাল ডাইরেক্টর নাকি স্টুডেন্টদের পাস করানোর জন্য অনেক টাকার ডিমান্ড করত। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা ভালো করে ক্লাস করে না বা থিসিস কমপ্লিট করবে না, ফেল করিয়ে দেবে, রেজিস্ট্রেশন দিবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা আদায় করত। আর জানা যায় আরজি করের প্রিন্সিপাল নাকি এই হসপিটালে নেক্সাস চালাতো। তারা এই হসপিটালে নাকি সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট, ওষুধ কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের কাজ করত। আর এইসব ঘটনা এই মেয়েটি মানে রেপ ভিকটিম জেনে গিয়েছিল। ইভেন এই মেয়েটিকেও ধমক দেওয়া হয়েছিল যে এত টাকা লাগবে নাহলে ফেল করিয়ে দেব। তারপর মেয়েটি এই ঘটনার সমস্ত চক্রান্ত ফাঁস করে দেওয়ার কথা বলেছিল। এরপর এই মেয়েটির মুখ বন্ধ করার জন্য তারা এই অমানবিক কাজটা করার সিদ্ধান্ত নেয়। তারা বেশ কয়েকজন মিলে প্ল্যানিং মাফিক মেয়েটিকে সেমিনার রুমে যেতে বলে, তারপর তাকে রাতে হত্যা করা হয়। আর এই ঘটনাটাকে অন্যভাবে প্রমাণ করার জন্য তারা সঞ্জয়কে বলির বকরা বানায়। তাকে বলা হয় তুই সেমিনার রুমে যা, গিয়ে রেপ করে চলে যাস। কারণ সঞ্জয় রায়ের একার পক্ষে এই সম্পূর্ণ কাজটা করা সম্ভব ছিল না যে মেয়েটির 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনে ছিঁড়ে ফেলতে পারবে। আসলে সঞ্জয় রায় কে? সঞ্জয় রায় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যে কলকাতা পুলিশের হয়ে কাজ করত। আর তার আরজি কর হসপিটালের সাথে অনেক বেশি লিঙ্ক ছিল। এর আগেও সঞ্জয় রায়ের নামে অনেক খারাপ রেকর্ড আছে। তার 4-5টা বউ, তারপর বিভিন্ন মহিলাকে রেপ করার হুমকি দেওয়া, বিভিন্ন ধরনের রেকর্ড ছিল সঞ্জয় রায়ের। আর এই পুরো ঘটনাটাকে অন্যভাবে পাবলিকলি শো করার জন্য বর্তমান সরকার প্রমাণ লোপাটের চেষ্টা প্রথম থেকেই চালিয়ে যাচ্ছে। যদি বলা হয় সকাল 7:30টার সময় প্রথম কে এই ডেড বডিকে দেখতে পেয়েছিল, এ ব্যাপারে কোনো খবরই পাওয়া যায়নি। প্রশ্ন নাম্বার 2, রেপ ভিকটিমের বডি পাওয়া গেল সকাল 7:30টায়, কিন্তু তার পরিবারকে খবর দেওয়া হলো 10:30টার দিকে, মানে 3 ঘন্টা পর। কেন?
প্রশ্ন নাম্বার 3, তারপর তার পরিবার যখন যায় তাদের মেয়েকে দেখার জন্য তাদেরকে 3 ঘন্টা পর সেমিনার রুমে ঢোকার অনুমতি দেওয়া হয়, কিন্তু কেন? প্যারেন্টসকেও তার মৃত মেয়েটির মুখ দেখার জন্য অনুমতি নিতে হবে। প্রশ্ন নাম্বার 4, পোস্টমর্টম এর রিপোর্টে উঠে আসে যে প্রায় 150 ml সিমেন্ট পাওয়া যায় মেয়েটির প্রাইভেট পার্টে। এর থেকে সহজে বোঝা যায় যে 2 থেকে 3 জন রেপ করে তাকে হত্যা করেছে। মেয়েটি সুইসাইড করেনি, কিন্তু হসপিটালের প্রিন্সিপাল বলে যে তাদের মেয়ে সুইসাইড করেছে। প্রশ্ন নাম্বার 5, পুলিশ প্রথমে কেসটাকে তাড়াতাড়ি ডিসমিস করার জন্য সুইসাইড বলে রাফাদফা করতে চেয়েছিল। প্রশ্ন নাম্বার 6, আরজি করের হসপিটালের প্রিন্সিপাল জানায় যে মেয়েটি নাকি ডিপ্রেশনে ছিল, সে মেন্টাল ইলনেসে ভুগছিল, তাই সে সুইসাইড করেছে। কিন্তু সব থেকে এখন যে চর্চার বিষয় হলো সেটা হলো পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আন্দোলনের শুরু হয়েছে এই ডক্টর মার্ডার কেসকে নিয়ে। ক্যান্ডেল মার্চ, প্রটেস্ট, দেশের সমস্ত ডক্টরের রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এই আন্দোলন মনে হয় থামবে না, কারণ বর্তমান রাজ্যের যে সরকার তার কিছু অনিয়ম মাফিক কাজকর্ম প্রমাণ লোপাটের চেষ্টা। মুখ্যমন্ত্রী বলছে রেপ ভিকটিমকে 10 লাখ টাকা দেওয়া হবে, তারপর সঞ্জয় রায়কে ইমিডিয়েটলি ফাঁসি দেওয়া হবে। বাহ, মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিল কোনো রেপ ভিকটিমের দাম 10 লাখ টাকা। তারপর রুলিং পার্টি থেকে পাল্টা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা, রেপ কেসের দায়ে অন্য রাজ্যের পলিটিক্যাল পার্টির উপর মুখ করিয়ে দিয়ে নিজের রাজ্যের কেসকে গরমিল করিয়ে দেওয়া। আরজি কর হসপিটালে যেখানে মার্ডার করা হয়েছে সেই সেমিনার রুমের বাথরুম ভেঙে নতুন কাজ শুরু করে দেওয়া, তারপর কিছু গুন্ডা বাহিনী দিয়ে হসপিটালের ভাঙচুর করা। আর এইসব আমরা সবাই দেখছি কতটা জঘন্য মনের হলে এইসব কাজ করা যায়। স্টুডেন্ট সমাজ যখন রাস্তায় নেমেছে তখন এটা বলাই যায় যে এই আন্দোলন, এই প্রটেস্টকে থামানো যাবে না। যেমন বাংলাদেশে হাসিনা সরকার পারেনি, তেমনি পশ্চিমবঙ্গেও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে।